ব্যাংকিং খাতে চলে আসা ধারাবাহিক অনিয়ম দুর্নীতির প্রতিফলন যেন খেলাপি ঋণে গেল ৩ মাসেই যা ছাড়িয়েছে ৩৬,৫০০ কোটি টাকা। আর সবশেষ ডিসেম্বরে এর পরিমাণ দাঁড়িয়েছে ১,৮২,০০০ কোটি টাকায়। বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতায় পার পেয়ে যাচ্ছেন ঋণ জালিয়াতিতে জড়িতরা, যাতে আরও অবনতি ঘটছে দেশের আর্থিক খাতের। মাসুম মিয়ার প্রতিবেদন। জাতীয় সংসদে একদিকে বিশাল বাজেট ঘোষণা, অন্যদিকে দেশের ব্যাংক খাতের বিশাল খেলাপি ঋণের ফর্দ প্রকাশ। 2024-25 বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১,৮২,০০০ কোটি টাকা। আর গেল বছরের শেষ প্রান্তিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর এই ৩ মাসেই খেলাপি ঋণ বেড়েছে ৩৬,৬৬২ কোটি টাকা। খেলাপি সম্বন্ধে আমরা সবসময় বললাম, খেলাপিটা এখন যতটা না আমাদের ইকোনমিক মেজার্স দিয়ে আপনি এইটাকে ফেস করতে হবে, তার থেকে বেশি একটু অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সে আপনাকে যাওয়া লাগবে, তাই না? অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সে যাওয়াই লাগবে। আপনি আর কত ছাড় দেবেন এদেরকে, তাই না? তো এরা তো একেবারে ড্যাম কেয়ার, টাকা পয়সা ফেরত দিব না, যান যা পারেন করেন গিয়ে, তাই না? এই সময় খেলাপিদের ধাক্কা বেশি লেগেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোতে। ২১.৭০% থেকে খেলাপি ঋণ বেড়ে ডিসেম্বর শেষে দাঁড়িয়েছে ২৭%। আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে এই হার ৭.২৮%, বিশেষায়িত ব্যাংকে ১৩.৮৮ এবং বিদেশি ব্যাংকে ৫.২০%। নিয়ন্ত্রক সংস্থার তদারকিতে গলদ থাকায় খেলাপি ঋণের এমন আস্ফলন মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। এটা ব্যাংকের গভর্নেন্স নাই, সুশাসন নাই, ব্যাংকের হাতে ইসে করে। আর বাংলাদেশ ব্যাংকও কিন্তু ওই নিয়ম কানুন যেগুলি পরিপালন করার কথা সেগুলোতে শক্ত হয় নাই, বরং বাংলাদেশ ব্যাংক যেটাকে বারবার ছাড় দিচ্ছে। খেলাপি ঋণ 10% দিলে 10% যদি আউটস্ট্যান্ডিং দেয়, খেলাপি ঋণ ইসে করা যায়, সেটা দেখা যায় 5, এখন 2 কমিয়ে নিয়ে আসে। যতই আপনি ঋণ ইসে দিচ্ছেন ছাড় দিয়ে, তত একটা ওদের কালচার যে ঋণ হয়তো আর দিতেই হবে না। ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ ১৬,৪০,৮৫৫ কোটি টাকা, যা সেপ্টেম্বরে ছিল ১৫,৬৫,১৯৬ কোটি টাকা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। জুন মাসের প্রথম সপ্তাহে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে ৭২,৬২,০০,০০,০০০ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এতে দেখা গেছে রাষ্ট্রীয় মালিকানাধীন 6টি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৭,২৬,০০,০০০ আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫১,১৩,০০,০০০। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে $2,00,000। বরাবরের মতো এককভাবে সবচেয়ে বেশি রেমিটেন্স এনেছে বেসরকারি ইসলামী ব্যাংক লিমিটেড, যার পরিমাণ $15,91,00,000 ওপরে। চলতি অর্থ বছরের মে মাসে প্রবাসী আয় এসেছে $225,38,00,000। দর্শক, বাজেট ঘোষণার পর প্রথম কার্যদিবসে বড় পতন হয়েছে দেশের পুঁজিবাজারে। সংক্ষেপে এবার জানিয়ে দিব দেশের প্রধান 2 স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবরাখবর। আমরা শুরুতেই যাব ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ৬৫ পয়েন্ট কমে সার্বিক সূচক দাঁড়িয়েছে ৫,১৭১ পয়েন্টে। আর আমরা যদি এর বিস্তারিত বিশ্লেষণে যাই তাহলে দেখতে পাবো যে ঢাকা স্টক এক্সচেঞ্জে বেড়েছে ৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম, কমেছে ৩৪০টির, আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। আর সার্বিক সব মিলিয়ে লেনদেন হয়েছে ৩৫৮ কোটি টাকা। এবার আমরা যাচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরাখবরে। সেখানে দেখতে পাচ্ছি যে ১০৬ পয়েন্ট কমে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৪,৮৪০ পয়েন্ট। আর যদি আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাই তাহলে দেখতে পাবো যে লেনদেনে মোট ৩৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে ১৫১টির, আর অপরিবর্তিত রয়েছে ৩২টির। লেনদেন হয়েছে সর্বমোট ১০৭ কোটি টাকা। এই ছিল শেয়ারের খবরাখবর। যাচ্ছি পরবর্তী খবরে। নতুন বাজেটে ফ্ল্যাট ক্রয়ের রেজিস্ট্রেশন খরচ বাড়ানোয় হতাশ দেশের রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রিহ্যাব। দুপুরে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেছেন, নতুন প্রস্তাবনায় ফ্ল্যাট রেজিস্ট্রেশনের কর হার দাঁড়াবে 22%, যা 7% নামিয়ে আনার দাবি ছিল
রিহাবের। এছাড়া পুরাতন ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের কর কমানোর দাবি জানিয়েছে সংগঠনটি। তারা অভিযোগ করেছেন, ভ্যাট প্রদানে কর্মকর্তাদের হয়রানির শিকার হচ্ছেন রিহাবের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে সংগঠনটি বলছে, এতে কিছুটা চাঙ্গা হতে পারে এই খাতের অবস্থা। চটপটি, ঝালমুড়ি, শরবতের মতো পথ খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন রাজধানীবাসী, যাতে ডায়রিয়া সহ একাধিক রোগের উপসর্গ দেখা দিচ্ছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক জরিপে এই সব তথ্য উঠে এসেছে। ভেজাল খাবার প্রতিরোধে কঠোর ব্যবস্থার পাশাপাশি ক্রেতাদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। দেখতে চমৎকার আর খেতে সুস্বাদু হলেও মান ও উপকারিতা নিয়ে বরাবরই প্রশ্নবিদ্ধ ফুটপাতের খোলা খাবার। রাজধানী ঢাকা সহ পুরো দেশে জনপ্রিয় হয়ে ওঠা এসব খাবার এখন বড় কারণ হয়ে উঠছে স্বাস্থ্য ঝুঁকির। এরই বেশ কয়েকটি নিয়ে জরিপ চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। জরিপে বলা হয়, ছোলা মুড়ি, চটপটি, স্যান্ডউইচ, আখের শরবত, অ্যালোভেরা জুস ও মিক্সড সালাদে পাওয়া গেছে ক্ষতিকর ব্যাকটেরিয়া, যা থেকে হতে পারে ডায়রিয়া সহ বহু রোগ। ছোলা মুড়ির মধ্যে 7.2 × 10⁷ ব্যাকটেরিয়া সে কনজিউম করতেছে। তো কনজিউম করার পরে তার কি অবস্থা হইতে পারে? হ্যাঁ, 7 কোটি ব্যাকটেরিয়া একসঙ্গে সে খাচ্ছে, তাই না? এরকম কন্টামিনেশনের চান্সেস আর ভেরি হাই। ইভেন যে সমস্ত জায়গায় তারা বসে বানায়, ওই বসাটাও রিস্ক। খাবারে ভেজাল রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে ভোক্তা অধিকার সহ সরকারি সংস্থাগুলো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, অভিযান জরিমানার পাশাপাশি ক্রেতাদের আচরণ পরিবর্তন করলেই মিলবে প্রকৃত সুফল। সমালোচনা করেন খাদ্য উৎপাদন প্রক্রিয়া নিয়েও। স্ট্রিট ফুড কেন বিক্রি হয়? আমরা খাচ্ছি তাই তো। আমরা যদি এটাকে বর্জন করতাম তাহলে কি স্ট্রিট ফুড বিক্রি হতো? তাহলে প্রথম জায়গাটা কিন্তু আমি কনসাস না যে প্রসেসে আমরা যে খাবারগুলো উৎপাদন করছি সেই জায়গাগুলোতে আমাদের কিন্তু অনেক সমস্যা আছে। সম্প্রতি মশলার দর বৃদ্ধির ইস্যুতে ভোক্তা মহাপরিচালক জানান, হঠাৎ করেই চাহিদা বাড়ায় প্রভাব পড়েছে বাজারে। মশলার দাম বেড়েছে, সেটির অন্য কারণ সেটি হলো আমাদের এখন চাহিদা বেশি, সেই অনুযায়ী কতিপয় ব্যবসায়ীরা এটা নিয়ে ম্যানিপুলেট করছে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হওয়ার পথে সবচেয়ে বড় ঝুঁকি মধ্যম আয়ের ফাঁদ। অর্থ প্রতিমন্ত্রী এমন আশঙ্কার কথা বললেও অর্থমন্ত্রীর আত্মবিশ্বাস, দেশের পরিশ্রমী মানুষ, দূরদর্শী উদ্যোক্তা আর তরুণ জনগোষ্ঠীর কাঁধে ভর দিয়ে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে বাংলাদেশ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থনীতি সম্পর্ক বিভাগ আয়োজিত টেকসই উত্তরণের কৌশল শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেছেন তারা। এ সময় আগামীতে আন্তর্জাতিক বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করার তাগিদ দেন বক্তারা। সতর্কতা হিসেবে তাদের পরামর্শ, যত বেশি দেশের সঙ্গে সম্ভব দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বাড়ানোর। এ সময় উন্নয়নশীল দেশ হওয়ার পথে কেবল অর্থনৈতিক সূচকের উন্নয়নে আটকে না থেকে পরিবেশ ও সামাজিক সূচকগুলোতেও যেন দৃশ্যমান উন্নতি হয়, সে বিষয়ে নজর দেওয়ার তাগিদ দেয়া হয়। We understand that the graduation from LDC status will bring few challenges in front of us. However, we believe that our strengths lie in our hard-working people, vibrant entrepreneurs, the young generation, and people-friendly government under the leadership of Honorable Prime Minister. I am confident that the country can overcome all the challenges. অপ্রদর্শিত আয় কিংবা কালো টাকা সাদা করার পক্ষে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS। তবে সেক্ষেত্রে 15% কর বেঁধে দেয়া কিংবা কর মওকুফের পক্ষে নয় সংস্থাটি। ঘোষিত বাজেটে এ নিয়ে এক অনুষ্ঠানে এমন কথা বলেছে BIDS এর মহাপরিচালক বিনায়ক সেন। তিনি বলেছেন, নানা কারণে গ্রাহকের বৈধ আয়ও অপ্রদর্শিত থাকতে পারে, যা প্রদর্শনের সুযোগ দেয়া দরকার। আর সেই আয়ের পরিমাণের উপর ভিত্তি করেই কর বসানো যেতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। অনুষ্ঠানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক খাতের সংস্কারের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। তারা বলেছেন, রিজার্ভ সংকট কাটাতে শুধু IMF এর উপর নির্ভরতা কমিয়ে বাড়াতে হবে দ্বিপাক্ষিক ঋণ।
শুধু কয়েকটি সেবা নয়, তথ্য প্রযুক্তি সেবার সব খাতে কর অব্যাহতি চান উদ্যোক্তারা। ঘোষিত বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে বেসিসের পক্ষ থেকে বলা হয়, কর অব্যাহতির মেয়াদ আরও 2 বছর বাড়াতে হবে। ইন্টারনেট সেবাদাতাদের পক্ষ থেকে বলা হয়, আইএসপি প্রতিষ্ঠানগুলোর উপর 10% এবং কয়েকটি যন্ত্রাংশের উপর বর্তমানে 37% আরোপিত ভ্যাট ও শুল্ক না কমালে স্মার্ট বাংলাদেশ করার বিষয়টি বাধাগ্রস্ত হতে পারে। অন্যদিকে মোবাইলের সিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবায় সম্পূরক শুল্ক 5% বৃদ্ধির প্রস্তাব করায় মোবাইল ইন্টারনেট সেবা ব্যয় বাড়বে বলে মনে করে আউটসোর্সিং সেবা খাতের ব্যবসায়ীরা। জুয়েলারি শিল্পের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে ঘোষিত বাজেট। দাবি মানা না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের। এক সংবাদ সম্মেলনে বাজুস জানিয়েছে, প্রাক বাজেটে এনবিআর এর কাছে যে দাবি করা হয় তার কোনো প্রতিফলন আসেনি এই বাজেটে। নেতারা বলেন, এই খাতকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই তাদের দাবি মানতে হবে। এ সময় জুয়েলারি বিক্রিতে কর 3% নামিয়ে আনা সহ মোট 15টি প্রস্তাব দেয় বাজুস। দামে সস্তা বলে বাড়ছে যার ব্যবহার। হীরা টিকে থাকবে অনন্তকাল। 1948 সালে হীরা তৈরির প্রতিষ্ঠানের এই স্লোগান এখন পুরোপুরি অবস্থান হারাচ্ছে। বর্তমান যুগে যেমন সকল সম্পর্ক স্থায়ী হয় না, তেমন স্থায়ী হয়নি হীরার জৌলুসও। গবেষণাগারে উৎপাদিত সস্তা হীরার কাছে আবেদন হারিয়েছে আসল হীরা। চাহিদা কমার প্রভাবে গত 3 বছরে হীরার দামও কমেছে 30%। প্রাকৃতিক হীরার গঠনের মতন গবেষণাগারেও তৈরি করা হয় কৃত্রিম হীরা। দাম আসল হীরার 4 ভাগের 1 ভাগ। 2017 সালে বৈশ্বিক গহনার বাজারের মাত্র 2% ছিল কৃত্রিম হীরার দখলে। সেই চাহিদা বেড়ে 2023 সালে কৃত্রিম হীরার দখলে এসেছে প্রায় 18.5%। এমনকি হীরার দ্বিতীয় বৃহত্তম ভোক্তা বাজার চীনেও আবেদন কমেছে হীরার। 2021-এ চীন, হংকং, ম্যাকাও এবং তাইওয়ানের সম্মিলিত হীরার বাজার ছিল প্রায় $14 বিলিয়ন। সেখানে 2023-এ যা কমে গিয়ে ঠেকেছে 13 বিলিয়নেরও নিচে। অন্যদিকে হীরার দাম কমে যাওয়ায় বিনিয়োগ ক্ষেত্রেও চাহিদা কমে গেছে এই রত্নের। শেয়ার মূল্য পড়ে গেছে হীরার কারবারের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোর। বিশ্লেষকদের পূর্বাভাস মতে আগামী 12 মাসে আরও 15 থেকে 20% দাম পড়বে আসল হীরার। তবে ভিন্নমত হীরার ব্যবসায় সংশ্লিষ্টদের। তাদের মতে বাজারজাতকরণের সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আসল হীরার এই দুরবস্থা কাটানো সম্ভব। নুসরাত মৌমি, চ্যানেল 24। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি বিজনেস 24 এর এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।